দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করি, ঘটনার পরম্পরা বিশ্লেষণ করার চেষ্টা করি এবং যেই ঘটনা নিয়ে আলোচনা হয় সেটির ভবিষ্যৎ কি হতে পারে ইতিবাচক নেতিবাচক দিক বিশ্লেষণ করেন স্টুডিওতে উপস্থিত আমাদের অতিথিরা। আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতিতে হঠাৎ উত্তেজনা। এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সাথে যুক্ত আছেন দুজন অতিথি। আমরা একটু অতিথিদের সাথে পরিচয় হয়ে নিতে চাই। আমার পাশেই রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। তার পাশেই রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। অতিথিদের অনুমতি নিয়ে দর্শক আপনাদেরকে একটি প্রতিবেদনে নিয়ে যেতে চাই আজকের দিনের ঘটনা যেটি করেছেন। এই সংবাদটি এনসিপির অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির একটি কার্যক্রম ছিল। নিরাপত্তা ছাউনি থেকে দেশের রাজনীতিতে হস্তক্ষেপ আর মেনে নেবে না 24 পরবর্তী বাংলাদেশ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ থেকে এ মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তারই যে দল সেই দলের সদস্য সচিব বলেছেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার আর কোনো সুযোগ নেই। শাহবাগে আয়োজিত সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেছেন জুলাই গণহত্যাকারী দল আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন মহলে। আমরা প্রতিবেদনটি দেখে নিতে চাই। গণহত্যাকারী দল আওয়ামী লীগের বিচার করতে হবে, বাতিল করতে হবে নিবন্ধন, নিষিদ্ধ করতে হবে রাজনৈতিক অধিকার। এমন দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এই প্রতিবাদী মিছিল। সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের নিয়ে এ মিছিল শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার আর কোনো সুযোগ নেই। এর আগে দুপুরে শাহবাগে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও। বিক্ষোভ সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দাবি করেন দেশের রাজনীতিতে সেনা হস্তক্ষেপ বন্ধ করতে হবে। আপনাদের উপর আস্থা রাখতে চাই, আপনাদের উপর আমরা ভরসা রাখতে চাই। আপনারা আপনাদের যে সার্ভিস রয়েছে, আপনাদের যে সর্বভারতার চেষ্টা রয়েছে সেটা তো আপনারা অপসর থাকুন। আর রাজনীতির বিষয়টা আপনারা রাজনীতির উত্তরটা আপনারা দেখতে হবে। আমরা যদি তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল সেই ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে সেফ এক্সিট দেওয়া হয়েছে। পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে। একই দাবি নিয়ে রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদও। এ সময় আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেয় তারা। যারা যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চান না, তারা এই সরকার থেকে পদত্যাগ করেন। ক্যান্টনমেন্ট থেকে কিংবা চৌরা থেকে ফিরে আনার ষড়যন্ত্র করা হয়, এই রাজপথ আবার উত্তোলিত হবে। মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটার দায়ভার তাদের, সেটা তারা দেখবে। আমরা এর বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আন্দোলনকারীদের দাবি কোনোভাবে অভ্যুত্থানের খুনি দল আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেয়া হবে না। মাসুদ আল আবনী, নিউজ 24, ঢাকা। দর্শক আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। দর্শক আপনাদের এবং অতিথিদের সকলের সুবিধার্থে কিছুটা পেছনের প্রেক্ষাপট একটু আলোচনা করে নিতে চাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই। গেল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার এমন বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। বক্তব্যটির পক্ষে বিপক্ষে বিভিন্ন দল ও মহলের অবস্থানে রাজনৈতিক অঙ্গনে হঠাৎ তোলপাড় শুরু হয়েছে। উদ্বেগ দেখা দিয়েছে দেশের মানুষের মধ্যে। আবার সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয় কিনা সে শঙ্কাও আছে জনমনে। এমন অবস্থাকে সামনে রেখে আজকের আলোচনা শুরু করছি আমি বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। আপনার সহ আলোচক জনাব মাহমুদুর রহমান মান্না আজই বলেছেন রাজনীতিতে আবার ফেরার জন্য আওয়ামী লীগ নিজে কোনো পদক্ষেপ নেয়নি। যারা খুব গুরুত্বপূর্ণ লোকজন ঝগড়া করে ফোকাস করে তাদের সবার সামনে নিয়ে আসছে। এমন বক্তব্যকে আপনারা কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনার আজকের বিষয়বস্তুই রাজনীতিতে হঠাৎ উত্তেজনা। আমি মনে করি এই বিষয়টাই কাম্য নয়। কারণ এই স্বাধীনতার 54 বছরে আমরা বারবার এই রাজনীতিতে হঠাৎ উত্তেজনা দেখেছি। এরপর রাজনীতিতে নানা ধরনের চড়াই উতরাই দেখেছি, গণতন্ত্রের নির্বাসন দেখেছি, আবার পুনর্জাগরণ দেখেছি, আবার ষড়যন্ত্রকারীরা গণতন্ত্রকে বিদায় দিয়েছে। এরকম অনেক কিছু দেখেছি।
এই 5ই অগাস্টের পর আমরা সত্যিকারে একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করে দিয়েছি। আমরা এখন গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু করতে চাই, একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে, একটি নির্বাচিত সংসদ এবং নির্বাচিত সরকারের মধ্য দিয়ে। তাই এই হঠাৎ রাজনীতিতে উত্তেজনা, এই অনিশ্চয়তার রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা একটা নিশ্চয়তার, একটা স্বস্তির এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতিতে আমরা যেতে চাই। তো সেই ক্ষেত্রে আমাদের সকল মহলকে কথায় বার্তায় আচার আচরণে অত্যন্ত দেশপ্রেমিক এবং সংযত হতে হবে, সতর্ক হতে হবে। লক্ষ্য করছি গত 2 দিন যাবৎ যেমনি সেনাবাহিনী সম্পর্কে বলা হচ্ছে, আবার যে নতুন রাজনৈতিক দল তাদের প্রতিবেদনটি দেখলাম, আমরাও আমাদের বক্তব্য রাখছি। সব কিছু মিলিয়ে আমি বলবো যে আমাদের ভেতরে সেনাবাহিনী আমাদের দেশপ্রেমিক একটা রেজিমেন্টেড ফোর্স, আমরা তাদের কাছ থেকে খুব ইতিবাচক ভূমিকা চাই আগামী দিনে। কারণ তাদেরও অনেক গৌরব উজ্জ্বল ইতিহাস আছে বাংলাদেশের জন্যে, বাংলাদেশের স্বাধীনতার জন্যে। কাজেই আমরা তাদের কাছে কিন্তু আর নেতিবাচক কিছু দেখতে চাই না, ইতিবাচক ভূমিকা দেখতে চাই। ঠিক তেমনি আমরা যারা রাজনীতিতে আছি আমাদেরও খুব ইতিবাচক ভূমিকা নিয়েই আমাদের এগোতে হবে। একটা বিষয়ে আমাদের এই যে একটা আমরা জাতীয় ঐক্যের কথা বলি এবং জাতীয় ঐক্যের যে মূল বিষয়বস্তুগুলো আছে এগুলোই তো জাতীয় ঐক্য। রাজনীতিতে তো জাতীয় ঐক্য বলতে এটা না যে ইলেকশনে সকল দল একই মার্কায় থাকবে, যার যার মার্কা তার থাকবে, যার যার আদর্শ তার থাকবে, এই তো। কিন্তু জাতীয় ঐক্যগুলো মূল বিষয়গুলো, মৌলিক বিষয়গুলোতে আমরা যাতে জাতীয় ঐক্যটা রক্ষা করি, যেমন বিশ্বের উন্নত দেশগুলোতে আমরা লক্ষ্য করি। ঠিক তেমনি আমি বলবো যে এখন এই ফ্যাসিবাদের পুনর্বাসনে বিষয়ে আমরা যেন একটা জাতীয় ঐক্য যেভাবে হয়েছে আমরা যেন সেদিকে লক্ষ্য রাখি, যে এই ফ্যাসিবাদের পুনর্বাসনে সকলে যেন আমরা এক সুরে কথা বলি, যে এই যে 17 বছরে ফ্যাসিবাদ যেভাবে জেকে বসেছিল, যেভাবে অর্থনীতি, ব্যাংক, বিমা, সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ সকল দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, যেভাবে সমস্ত বাংলাদেশটাকে গণতন্ত্র, ভোটের অধিকার, মানবাধিকার, যেভাবে সমস্ত দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, সেখান থেকে পুনরুদ্ধারে, সেখান থেকে পুনর্গঠনে আমরা যেন সকলে একমত থাকি, এই জাতীয় ঐক্যটা যেন আমাদের থাকে। সেইখানে আবার ফ্যাসিবাদ নতুন করে মাথা চারা দেবে, তাদের পুনরুত্থান হবে, এই বিষয়ে আমরা যেন তাদেরকে প্রতিরোধে আমরা যেন ঐক্যমত থাকি। এই বিষয়ে আমাদের জাতীয় ঐক্যটা খুবই দরকার হবে। এবং এই বিষয়ে যারা বাইরে এবং ভেতরে এটা নিয়ে ষড়যন্ত্রের, এই ষড়যন্ত্রের জায়গায় আমরা একটু আসবো, এটা আমাদের আলাদা প্রশ্ন আছে, আমি সেই জায়গাটিতে যাবো। আমরা সমালোচক আপনার মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে যেতে চাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, তারা আরও বলছে দলটি নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ হবে না। আপনার লম্বা রাজনৈতিক জীবন থেকে এই নতুন রাজনৈতিক দলটির এই অবস্থান কতটা যৌক্তিক মনে করেন? সেই প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনি অনেকে যে প্রশ্নটা করেছিলেন সে সম্পর্কে একটু বলি। আওয়ামী লীগ আবার ফিরে আসবার চেষ্টা করছে না এই কথা আমি বলি নেই, তা তো হতে পারে না। তারা ক্ষমতা থেকে বিচ্যুত হয়েছে, পালিয়ে পাশের দেশে গিয়ে আশ্রয় নিয়েছে, সেখান থেকে মাঝে মাঝে ভিডিও ছাড়ি অন্যান্য কাজকর্ম করে আমরা দেখছি। কিন্তু আমার বক্তব্যটা ছিল যে বাংলাদেশের রাজনীতির মধ্যে সক্রিয় হওয়া, ক্রিয়াশীল হওয়া, মানুষের মধ্যে একটা মানে ভাব তৈরি করা বা ধারণা দেওয়া যে তারাও আসছে, এই রকম কোনো কিছু তারা করেনি। বাংলাদেশে এগুলো নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। সেই সময় যে বিষয়গুলো আপনি এনেছেন এখানে তুলে, ওই বিষয়গুলোর আলোচনা তাদেরকে প্রাসঙ্গিক করে তুলেছে, এই হলো আমার মূল কথা। এটা করা উচিত হচ্ছে না। এবং যদি ওই আলোচনাটা আপনি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন
এইখানে এক পক্ষ ছাত্রদেরকে বলছে তোমরা তাদেরকে মেনে নাও, তাদেরকে ইলেকশন করতে দিতে হবে, এবং ইনক্লুসিভ পলিটিক্স তার মধ্যে কীরকম করে হবে, এবং তাদেরকে নির্বাচন করতে দেবে যে এইটার মানে দরকার লাগলে একটা সমঝোতা করো, মানে ভাগ বাটোয়ারা করে ফেলো একটা। চিন্তা করে দেখেন কত বড় সংগ্রাম করে আমরা একটা সংস্কার করতে চাচ্ছি যাতে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি, কোয়ালিটি নির্বাচন করতে পারি। তার মধ্যে সমঝোতার কথা আসবে কেন? এই কথাটা তো বলা হয়েছে এবং সেটা ছাত্র নেতাদের একজন বলেছেন। আমি খুবই উদ্বিগ্ন। এত বড় একটা ঘটনা, প্রথম কথা হচ্ছে যে ক্যান্টনমেন্টে ডেকে যে তাদের কথা বলা হয়েছে এটারই এক্সপ্লেনেশন চাই আমি, কেন ডাকা হবে তাদেরকে। ডাকবার পরে যে কথাগুলো বলা হলো সেই কথার মধ্যে যদি বলে যে তোমরা ওদের সাথে একটু কথাবার্তা বলে নেগোশিয়েট করো না, একটু ভাগবাটোয়ারা করে গিভ অ্যান্ড টেক করো। ছাত্ররা বলছে যে কোনো দলের সাথে এই কথাবার্তা হয়েছে এবং সমঝোতাও হয়েছে, যে জোরে তারা এটার বিরোধিতা করেনি। তাহলে এটা কত দূর গেল? আপনি যে সংস্কারের তৎপরতা চালাচ্ছেন তাহলে এগুলো ফালতু, মানে এগুলো কোনো মূল্যই নেই। আপনি সংস্কার করে পুরো জিনিসটাকে খোল ললচে বদলে আপনি একটা নির্বাচন করতে চাচ্ছেন যে নির্বাচন 100% ফেয়ার, অথচ এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা থেকে আনফেয়ার একটা প্র্যাকটিস স্টার্ট করা হয়েছে। সেই নিয়ে না সরকারের না আইএসপিআরের কোনো বক্তব্য আছে। আমি আপনার এই টকশোর মধ্যে থেকে বলছি, সকালে প্রেস কনফারেন্সে আমি বলেছি, বিকেলে আমার আরেকটা জায়গায় বক্তব্য ছিল সেখানে বলেছি, এখন আবারও বলছি, আমি ডিমান্ড করছি এই ব্যাপারে একটা প্রেস নোট অথবা ব্যাখ্যা, কি হয়েছে ঘটনাটা গভর্নমেন্টের বলতে হবে এবং আইএসপিআরের বলতে হবে। তা যদি না বলা হয় তাহলে আপনি শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন না। এই কাজটা যদি চলতে থাকে তো ওদিক দিয়ে নেগোসিয়েশন চলবে, এদিক দিয়ে আমি বই পড়বো, লিখবো, সাজেশন দেবো, 166টা প্রস্তাব দিয়ে পুরা কমিটি বসে বসে আলোচনা করব। আজকে আমি সেগুলোর উপরে প্রেস কনফারেন্স করেছি। ওয়াই? কারণ এগুলো আপনি করছেন না তো। তার মানে পুরা জিনিসটাকেই আপনি একটা মানে মকারি বানিয়ে দিয়েছেন যদি ওই জিনিসটা সত্য হয়। আমি আশা করব এটা সত্য নয়। এখন ধরেন এই যে বলবো আশা করব সত্য নয়, তো হাসরাত আবদুল্লাহকে আমি তো ওই অতখানি ফালতু মনে করি না যে পুরো জিনিসটা বানিয়ে বলেছে। তাহলে কি ঘটনা আমার জানতে হবে তো। আই এম এ সিটিজেন অফ দি কান্ট্রি, আই হ্যাভ ফট ফর দিস কান্ট্রি, আই হ্যাভ ফট ফর ডেমোক্রেসি। আর যে ঘটনা নিয়ে কথাবার্তা হচ্ছে সেটা নিয়ে আমি লড়াই করেছি, আমার তো জানবার রাইট আছে। বা ধর আমি লড়াই করিনি তা থেকে, আমি তো দেশের সিটিজেন, আমি জানতে পারবো না? আমাকে জানতে দেওয়া হচ্ছে না কেন? সেইটা বলা হোক। দ্বিতীয় কথা আপনাকে বলি, এই যে কথাবার্তা যেরকম করে বলা হচ্ছে, আপনি খেয়াল করেন মিশর এবং তিউনিসিয়া দুটো দেশ। মিশর এত বড় অভ্যুত্থানের পরে নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি মারামারি করতে করতে দেশের অভ্যুত্থানটা শেষ হয়ে গেছে। আবার তিউনিসিয়াতে এই লড়াইটা করবার পরে যখন তারা দেখেছে যে আমরা তো মারামারি কাটাকাটির মধ্যে লেগেছি, ভাই চলো কথাবার্তা বলি, কি ঠিক করা যায়, দে স্টার্টেড টকিং এবং তারা ভালো পথে যাচ্ছে। আপনি নেপাল বলেন, ঘানা বলেন, এইসব দেশ কিন্তু এই যে মানে ঐকমত্যের যে গড়ে তোলবার চেষ্টা, সেই পথে যাওয়ার কারণে তারা এগুচ্ছে। আমরা তো সেই পথে যেতে চাই, আমরা তো গণতন্ত্র নির্মাণ করতে চাই। তো সেই পথে যদি যেতে চাই তাহলে এই রকম একেবারে কথাবার্তা বন্ধ করে কেবল মারামারি, বচসা, ঝগড়া এইটা করবার কোনো রকম পদ্ধতি চালু করা যাবে না। সবারই এইটা বুঝতে হবে। যদি কোনো ভুল করে থাকেন ভুলটা স্বীকার করেন, করে আবার সেই জায়গায় ফিরে আসেন যেখান থেকে আমরা সত্যিকার একটা সমঝোতা এবং ঐকমত্য গড়ে তোলবার জায়গায় যেতে পারি। তা না হলে সমস্ত পরিশ্রম একটা পণ্ডশ্রম হয়ে যাবে, এর কোনো মানে থাকবে না। জি, আমি একটু অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনার কাছে যে প্রসঙ্গে যেতে চাই সেটি হচ্ছে বিএনপির একটি অন্যতম বড় সুনামের জায়গা, যেটি তারা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটি প্রতিষ্ঠা করে গেছেন। বর্তমানে যেই বিষয়টি চলছে রাজনীতিতে, হঠাৎ উত্তেজনা আওয়ামী লীগ ইস্যুতে, আপনাদের রাজনৈতিক দলের কয়েকজন নেতা বলেছেন যে জনগণই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না। সেখানে যদি জনগণ সিদ্ধান্ত নেয় যে আওয়ামী লীগ ফিরবে না, তাহলে বিএনপির বহুদলীয় গণতন্ত্রের এই যে আদর্শটি সেটি কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, জনগণই তো বহুদলীয় গণতন্ত্রের মূল স্তম্ভ, তাই না?
জনগণের ভোটের উপরে, জনগণের রায়ের উপরে, জনগণের মতামতের উপরেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এখন যখন জনগণই আওয়ামী লীগকে চাইবে না, জনগণ যেমনি মুসলিম লীগকে চায়নি, মুসলিম লীগ চলে গেছে, মুসলিম লীগের সাথে আরও অনেক রাজনৈতিক দল চলে গেছে, তো তেমনি এখন যদি জনগণ আওয়ামী লীগকে না চায়, আওয়ামী লীগ চলে যাবে, তাতে তো গণতন্ত্রের ক্ষতি হবে না। এই যে নতুন একটি রাজনৈতিক দল হয়েছে এবং আরও বিএনপি, নাগরিক ঐক্য সহ আরও অনেক রাজনৈতিক দল আছে যারা আগামী দিনে গণতন্ত্রের চর্চা করবেন। এই যে মান্না ভাই যে কথাটা বলেছেন যে গণতন্ত্র তো চর্চার বিষয়, তাই না? এই গণতন্ত্র চর্চা, এই যে যেমন ডায়ালগের কথা বললেন, এই যে মিশর এবং তিউনিসিয়ার কথা বললেন, এই গণতন্ত্র মানেই তো আসলে সংলাপের বিষয়। সংলাপের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে পারি। গণতন্ত্র তো ষড়যন্ত্রের বিষয় নয়, গণতন্ত্র কোনো একটা জায়গা থেকে ইম্পোজ করবার বিষয় নয়, গণতন্ত্র তো বন্টন নামার বিষয় নয়। অতএব গণতন্ত্রে আলোচনা থাকবে, আবার প্রতিযোগিতা থাকবে, সেই সুস্থ প্রতিযোগিতা থাকবে। গণতন্ত্র সংলাপে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গণতন্ত্রে নির্বাচন গুরুত্বপূর্ণ, গণতন্ত্রের সংসদ গুরুত্বপূর্ণ, গণতন্ত্রে সরকার, নির্বাচিত সরকার গুরুত্বপূর্ণ। কাজেই গণতন্ত্রই আপনাকে পথ দেখিয়ে দেবে যে কোন রাজনৈতিক দলটি থাকবে আর কোন রাজনৈতিক দলটি থাকবে না। জনগণ সেটা নির্ধারণ করে দেবে এবং অতীতেও জনগণ সেটা কিন্তু নির্ধারণ করে দিয়েছে। জি, আমি একটু মাহমুদুর রহমান মান্না আপনার বক্তব্যের প্রসঙ্গে একটু ফিরতে চাই। আপনি ঐকমত্যের কথা বারবার বলছিলেন, যেই ঐকমত্যের শুরুতেই আসলে দেখা যাচ্ছে যে সংস্কারের কারণে নির্বাচন বিলম্বিত হোক, এটি বিএনপি চায় না। দলটি যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের দাবি করছে, এখনও করছে তারা। কিন্তু বিপরীতে আবার জাতীয় নাগরিক পার্টি, নতুন রাজনৈতিক দল এনসিপি, তারা গণনা পরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক, সংবিধান সংস্কার, নানাবিধ তাদের দাবি রয়েছে। এই জায়গাটিতে আসলে এখন আলোচনা শুরু হয়েছে, সংলাপ সমাধান হবে কিভাবে ঐকমত্যের? এই আলোচনা যত হবে তত সমাধানের পথটা খুলে যাবে। যেমন ধরেন, আমি এই যে তিনটা দাবির কথা বললেন, তার মধ্যে আমি বড় সমস্যা দেখছি না, আছে, কিন্তু অত বড় নয় যে আমরা কাছেই আসতে পারবো না। সেকেন্ড রিপাবলিক তারা যেমন বলেছেন, তার সাথে সাথে এই কথা বলেছেন যে এইটা একটা কনস্টিটিউশনাল ওয়েতেই আমরা করতে চেষ্টা করব। যেমন তারা বলেছেন যে এই গণপরিষদ দরকার, নতুন কনস্টিটিউশন দরকার। এটা বলেছেন যে যেহেতু সংবিধান এখন সংশোধন করবার পথ উন্মোচিত হয়েছে, সংবিধান সংশোধন করে যদি সেখানে যাওয়া যায় তাহলে সেটাও করা যেতে পারে। এবং সংবিধান সংশোধন যে কমিশনটা করা হয়েছে, সেই কমিশন কিন্তু তার যিনি প্রধান, তিনি প্রথম দিকে বলেছিলেন রিরাইটিং অফ দি কনস্টিটিউশন লাগবে। এখন তিনি ওখানে নাই, এখন তিনি প্রস্তাবনা দিয়েছেন এই জিনিস এইভাবে পরিবর্তন করা যায়। তার মানে পথ তো আছে, এইটা নিয়ে তাদের সাথে কথাবার্তা হতেই পারে। তাদের সঙ্গে বাকি কোন জায়গায় আমার একেবারে এমন পরিস্থিতি হবে যে কথাই বলা যাবে না, এই রকম আমি এখনও দেখছি না, অনেস্টলি যদি বলি। আর আমি বিএনপির একটা জিনিস বলবো, সেটা হচ্ছে বিএনপি, আমি এই পর্যন্ত দেখছি বিএনপি এই নবগঠিত দলের প্রতি খুবই বিবেচনাশীল। তারা যখন তাদের সাথে কথা বলছে কখনোই কোনো আক্রমণ করে কথা বলেনি, অ্যাকোমোডেট করবার কথা বলছে, কথা বলতে চাইছে। আমি মনে করি যেহেতু বিএনপি একটা পুরনো দল, বড় দল, অনেকটা বড় ভাইয়ের মতো, তাদের এই অ্যাপ্রোচ কাজে লাগবে। আবার যারা জুনিয়র আছে তারাও কিন্তু এদেরকে অস্বীকার তো করছে না। আমি তো দেখলাম তারা প্রায় সবারই এই ইফতার পার্টি যে দাওয়াত আছে সেখানে গেছে, সেখানে গিয়ে বক্তব্য রেখেছে, তাদের নিজেদের কথা বলছে। এখন পর্যন্ত অংশগ্রহণমূলক দেখা যাচ্ছে সবাইকে। আমি মনে করি এটা যদি আপনি পজিটিভলি দেওয়ার চেষ্টা করেন এবং ডিসকোর্সটা যদি পজিটিভ রাখার চেষ্টা করেন, তাহলে আমাদেরকে ভালো আশা করতে দোষ কি? এটা নিয়েই তো আমাদের সামনে যেতে। আমরা একটু বিরতিতে যেতে চাই। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আলোচনা হচ্ছে, রাজনীতিতে হঠাৎ উত্তেজনা এই বিষয় আরও আলোচনা হবে। সময় হয়েছে একটি বিরতির, ফিরছি, সাথেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরআইসির স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমাদের আলোচনা হচ্ছে রাজনীতিতে হঠাৎ উত্তেজনা এই বিষয়ে। স্টুডিওতে দুজন অতিথি যুক্ত আছেন। আমার পাশেই রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং তার পাশেই রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আমরা খুব দ্রুত একটু আলোচনায় চলে যেতে চাই। আবারও অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনার মাধ্যমে আলোচনা শুরু করতে চাই। 54 বছরের বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস, এখানে আন্তর্জাতিক যে প্রভাব সেটি অস্বীকার করার কোনো উপায় নেই। এমন বাস্তবতায় পশ্চিমা প্রভাবশালী যে বৃহৎ গণতান্ত্রিক দেশ, তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে কখনোই নয়। এমন অবস্থান, এখন যেই পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশে, বিদ্যমান রাজনৈতিক দলগুলোর উপর কোনো চাপ আছে কিনা? বিদ্যমান রাজনৈতিক দলগুলোর উপরে কোনো চাপ আছে কিনা সেটা আমি বলতে পারবো না। তবে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর বা এই ব্যবস্থার প্রতি তাদের চাপ থাকা উচিত নয়, এটা বলতে পারবো। কারণ আমরা এই 54 বছর পরে যে নতুন গণতন্ত্রের যাত্রা শুরু করেছি এবং আমরা যে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা আন্দোলনে সক্রিয় ছিলাম, আন্দোলনে সহমত ছিলাম, প্রত্যেকেই কিন্তু আমরা এই নতুন ব্যবস্থায় নতুনভাবে বাংলাদেশটাকে গড়ে তুলবার জন্যে আমাদের প্রত্যেকের প্রতিশ্রুতি আছে। সেই ক্ষেত্রে আমাদের প্রথম প্রতিশ্রুতি হলো যে আমরা সংস্কার নিয়ে এগিয়ে যাব, কিন্তু নির্বাচনের আগে একটা পর্যায় পর্যন্ত সংস্কার হবে। এরপরে নির্বাচনের পরে সংসদে যে সংস্কারগুলো দরকার হবে, আমরা সেজন্যে আমাদের দলের পক্ষ থেকেও এবং যারা সমমনা রাজনীতিক ছিলেন, সেখানে শ্রদ্ধেয় মান্না ভাইও ছিলেন, আমরা সকল রাজনৈতিক দল মিলে 31 দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি জাতির সামনে। তো সেই হিসেবে আমি মনে করি যে আমরা রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে স্বাধীন এবং সতর্ক, সচেতন, দায়িত্বশীলভাবে আমরা এগিয়ে যেতে চাই। সেখানে পশ্চিমা দেশগুলোর সহযোগিতা চাই বা পৃথিবীর অন্যান্য দেশগুলোর সহযোগিতা চাই, কারো কাছ থেকে চাপের মুখে থাকতে চাই না। আমরা এগিয়ে যেতে চাই, যে কথাটা আমি এর আগেও বলেছি যে 54 বছরে আমরা বারবার কিন্তু হুচট খেয়েছি। 54 বছরের বাংলাদেশ এরকম ভগ্ন বাংলাদেশ হবার কথা নয়। যেমন 64 বছরের সিঙ্গাপুর আজকে যেমন একেবারে উন্নত দেশে দাঁড়িয়ে গেছে, আর 54 বছরের বাংলাদেশ একেবারে একটা ভগ্ন দেউলিয়া দেশে পরিণত করে গিয়েছে ফ্যাসিবাদ। আর আমরা এই চরিত্র, এই চেহারা এই রাষ্ট্রের, এই গণতন্ত্রের, এই শাসন ব্যবস্থার দেখতে চাই না। এবং দেখতে চাই না বলেই আমরা স্বাবলম্বী হতে চাই রাজনৈতিক দলগুলো, আমরা দায়িত্বশীল হতে চাই রাজনৈতিক দলগুলো। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বিরোধিতা থাকবে, কিন্তু সম্মানের সাথে। আমরা যেমনি উন্নত দেশগুলোতে দেখি যে সংসদে বিরোধিতা থাকলেও সংসদের বাইরে তাদের সাথে একটা ন্যূনতম সম্পর্ক থাকে, তারা এক টেবিলে খায়, এক টেবিলে বসে। এটা বাংলাদেশেও একটা পর্যায়ে ছিল, এই ফ্যাসিবাদ এসে নষ্ট করে দিয়ে গেছে। কাজেই আমরা নতুন করে যে যাত্রা শুরু করেছি, সেই যাত্রায় আমরা সকলেই দায়িত্বশীল ভূমিকা রেখে সকলের সাথেই একটা আন্তরিক অবস্থানে, যেমন নির্বাচনে এক দলের বিরুদ্ধে আরেক দল নির্বাচন করবে, যে জিতবে তাকে যেন আমরা সম্মানের সাথে গ্রহণ করি, যে হারবে তাকেও যেন আমরা সম্মানের সাথে সাথে রাখি দেশ গড়বার জন্যে। এরকম একটি গণতন্ত্র যেগুলো উন্নত রাষ্ট্রে, পশ্চিমা রাষ্ট্রগুলোতে আছে, আমরা সেভাবেই এগোতে চাই। সেখানে কারুর কোনো রকমের হস্তক্ষেপ প্রত্যাশা করি না, প্রত্যাশা করেন না। জি জনাব মাহমুদুর রহমান, আপনাকেও একটু আন্তর্জাতিক প্রসঙ্গের দিকেই ফিরিয়ে আনতে চাই। জুলাই আগস্ট ঘটনাগুলোর বিষয়ে জাতিসংঘ তদন্ত যে প্রতিবেদন দিয়েছে, সেখানেও কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে সুপারিশ নেই, কিন্তু বর্তমানে যে প্রক্রিয়া আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠছে, সেখানে আসলে করণীয় কি? জনগণের মধ্যে থেকে দাবি যদি ওঠে তো উঠতে থাকবে। সেই দাবি যদি এত তীব্র হয়, এত শক্তিশালী হয়, এত যুক্তিসিদ্ধ হয়, আমি মনে করি সেটা সরকারের মানতে হবে। একটা ফাঁসি দিয়ে বা ফাঁসির রায় দেননি, যাবজ্জীবন দিয়েছিলেন আন্দোলন করবার পরে সেটা ফাঁসিতে চলে গেছে, ওইটাই জাস্টিফাইড হয়েছিল কিনা ওই বিতর্কের মধ্যে যাচ্ছি না। কিন্তু আমাদের দেশে এরকম প্রচুর উদাহরণ আছে। আমরা কোর্টের রায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছি,
আমরা আদালতে বিচার কার্য চলবার সময় আমাদের কথা বলেছি, তো আমরা এইখানেও আমাদের কথা বলতে পারবো। এবং আমি মনে করি যে খুব যুক্তির সাথে সংবিধান সম্মতভাবেই বলতে পারবো। বড় বড় দলকে পৃথিবীর কোনো কোনো দেশে ব্যান করা হয়েছে, একটা দুটো না, শুধুমাত্র জার্মানি আর ইতালি না, বাইরে আরও দুটো তিনটে দেশে ব্যান করেছে। আমাদের দেশেই তো দল ব্যান করা হয়েছে। কাজে দল ব্যান করা যাবে না আমেরিকা বললে সেটাই একটা ডিকটাম হয়ে গেল, এরকম আমি মনে করি না। হ্যাঁ, ঠিক আছে, আপনি সরকারি থাবায় সরকারি নির্দেশনায় দল ব্যান করে দেওয়ার সিস্টেমটা ভালো না, এটা আমি মানি। সরকারি আদেশে, নির্বাহী আদেশে এটা করা যতদূর আমরা অ্যাভয়েড করতে পারি সেই অর্থে এটা ঠিক মনে করি। আর একটা বিষয় হচ্ছে যে ডক্টর ইউনূস যেমন শুরুতেই বলেছে যে আমরা একটা ইনক্লুসিভ পলিটিক্স করতে চাই। ইনক্লুসিভ পলিটিক্স মানেই প্রশ্ন আসছে, তাহলে আওয়ামী লীগকে সহ করা যাবে? উনি মনে করেন যে এই ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে, স্বৈরতন্ত্র থেকে বা ফ্যাসিবাদ থেকে আবার গণতন্ত্রের প্রত্যাবর্তনের পথটা গণতান্ত্রিক হতে হবে। এটা কোয়ার্সিভ না, জোরে, মানে বাই লজ, আইন নির্দেশ দিয়ে করবে, উনি তা চাচ্ছেন না। এটা গণতান্ত্রিক পদ্ধতিতে যেন হয়, সেইটা সব সময় পজিটিভ কিনা এটা আমি বলতে পারবো না। এই জন্য দেখেন, এরকম সিদ্ধান্ত তারা নেবার পরে 15ই আগস্ট আসছিল। 15ই আগস্টের আগে তখন যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, উপদেষ্টা, উনি বলেছিলেন না, ওরা মিছিল মিটিং সবই করতে পারে, আমরা তো নিষেধ করিনি। কিন্তু শেষ পর্যন্ত ওই দিনটাই নিষিদ্ধ করা হয়েছিল। কেন? কারণ বুঝেছেন যে তাদেরকে যদি এটা করতে দিই তাহলে তাদেরকে আমরা হয়তো কন্ট্রোলই করতে পারবো না, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হবে। এখনও যদি এরকম দেন, এরকম কি হবে? এমন একটা পরিস্থিতি তারা তৈরি করতে পারবে, অনেক দিনের দল, এবং তাদের মধ্যে কোনো অনুতাপ আসেনি, কোনো সংশোধনের চিন্তা নেই। তারা এখনও পর্যন্ত সবকে কচি কাচার এই সমস্ত কাজ মনে করছেন, কিশোর গ্যাংদের কাজ, এই যে এত বড় পরিবর্তন, এরকম করে কথা বলছেন। যাদের মধ্যে মানে মিনিমাম রিমোর্স নেই, তারা এসে যদি আবার সেই ডিস্টার্বেন্সটা করে, তাহলে গণতন্ত্রের যাত্রাপথ কি সুগম হবে নাকি ডিফিকাল্ট হবে, এটা আপনাকে ভাবতে হবে। এই জায়গাতে কেবলমাত্র একটা সুবোধী রাজনীতি চিন্তা করলে আমি মনে করি ঠিক হবে না। কিন্তু আমি বলি, এই সব কথা বলবার পরেও ডক্টর ইউনূস যখন বলছেন যে উনি একটা ইনক্লুসিভ পলিটিক্স করে বের করে নিয়ে আসবেন, উনি যদি করতে পারেন তাকে আমি সবার আগে বাহবা দেব। এটা খুবই ভালো যদি উনি করতে পারেন। এখন অপেক্ষা করতে হবে, কিন্তু এই পর্যন্ত উনি যতখানি গেছেন তাতে মনে হচ্ছে না যে উনি পারবেন। অভ্যন্তরীণভাবে এমন বাধা তৈরি হচ্ছে, যেমন এই যে ছাত্ররা যে বাধা দিচ্ছে, ছাত্ররাই তো উনি তো মানে তারাই আবার অ্যাপয়েন্টি, তো তারাই তো তার কথা মানছে না এখন, এবং তারা ঘোষণাই দিয়ে দিচ্ছে তারা করতে দেবে না। তার মানে ওই অবস্থাটা তৈরি হবে। উনি এটাকে কিভাবে হ্যান্ডেল করবেন এটা ওনাকেই বলতে হবে। একইভাবে আমি বলছি, যেরকম করে সামরিক বাহিনীর মধ্যে থেকে তার ব্যাপারে একেবারে সরাসরি অসন্তোষ, অপছন্দ ঘোষণা করা হলো, এটার ব্যাপারে তো তাকে বলতে হবে। ওই জায়গাগুলো কিন্তু উনি কেবল পার্সিউ করে পারবেন দেখান যদি, তখন মানতে পারি, কিন্তু সব সময় এরকম পার্সিউ করা হয় না। তা যদি হয় তাহলে আপনার এই জুরিসপ্রুডেন্স কেন আছে, বিচার ব্যবস্থা কেন আছে, শাস্তির বিধান কেন আছে? করতে হয়, কোয়ারশন লাগে। আপনি কোয়ারশন এরকম করবেন না যে একটা মানুষের সমস্ত অধিকার হরণ করে তাকে নিঃশেষ করে দেবেন, তাকে সংশোধন করবার হয়তো সুযোগ রাখবেন। আমি জানি না বিস্তারিত কি কি পদ্ধতি হতে পারে, সেটা তারা দেখবেন। কিন্তু আমি মনে করি যে বিষয়টা উনি যেরকম করে বলছেন যে জনগণের উপরে রেখে দিচ্ছি, বলতে পারবেন, কিন্তু কোনো না কোনো সময় হয়তো তাকে একটা সিদ্ধান্ত দিতে হবে, তার জন্য তার মানে তৈরি থাকা ভালো। জি, কিন্তু আসলে দিন শেষে যেটি প্রধান বিপদ সেটা জনগণই আসলে সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর, যে কে থাকবে কে থাকবে না, তাই তো বিষয়টা এরকমই না। কিন্তু এইটা খুবই অ্যাবস্ট্রাক্ট কথা, জনগণ কিভাবে সিদ্ধান্ত নেবে? যেমন অ্যাডভোকেট আহমেদ আজম খান ইতিমধ্যে একটা উদাহরণ দিয়েছেন, মুসলিম লীগ তো নেই, একসময় দুর্দান্ত প্রতাপশালী একটি দল এই ভূখণ্ডের, তারাও তো নেই। হ্যাঁ, সেটা এখানেও হতে পারে, ওটা জনগণ সিদ্ধান্ত ওইভাবে নেয়, সেটা
একটা প্রসেসের ব্যাপার, সময়ের ব্যাপার হতেই পারে। জি, আমরা একটা বিরতিতে যেতে চাই দর্শক। আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আলোচনা হচ্ছে, রাজনীতিতে হঠাৎ উত্তেজনা। একটি বিরতির সময় হলো, আরও আলোচনা হবে, ফিরছি, সাথেই থাকুন দর্শক। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আলোচনা হচ্ছে রাজনীতিতে হঠাৎ উত্তেজনা। আমরা খুব দ্রুত আলোচনায় চলে যেতে চাই। আলোচনা শুরু করবো অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনার মধ্য দিয়ে। প্রধান উপদেষ্টা সাম্প্রতিক যে বক্তব্য, আসন্ন নির্বাচনের জন্য এটি আসলে কোনো কৌশল হতে পারে কিনা? আপনি কোন বক্তব্যটার কথা বলছেন? আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই, গেল বৃহস্পতিবার তিনি যে বক্তব্যটি দিয়েছেন। এই জবাবটা তো উনি দিতে পারবেন, যেহেতু এই প্রশ্নটা এই বিষয়টা উনি উত্থাপন করেছেন। আমার মনে হয় এই উত্তরটা উনি দিতে পারবেন, কারণ এই মুহূর্তে এই বক্তব্যটাই আমার কাছে খুব অনাকাঙ্ক্ষিত মনে হয়েছে। কাজেই এই বক্তব্য সামনে নির্বাচন এবং সামনে আমরা নির্বাচন এবং সংস্কার দুটো বিষয় নিয়েই যেহেতু এগুচ্ছি, সেই হেতু এই প্রশ্নটা না আনাটাই বাঞ্ছিত ছিল। যেহেতু উনি এনেছেন, জবাবটা উনি জাতির সামনে দিক। জি, সেক্ষেত্রে যে প্রতিবেদনটি আমরা আজকের আলোচনার শুরুতেই দেখে নিলাম, সেখানে নতুন দল বলছে যে আওয়ামী লীগকে নেতাদের পুনর্বাসন করার জন্য তারা রাজনৈতিক দলগুলো বিভিন্ন মহলে রেখে অন্যের বিরুদ্ধে অভিযোগ, তারাও একটি অভিযোগ করছেন। এই বিষয়কে তাহলে আপনি কিভাবে দেখবেন? দেখুন, রাজনীতিতে অভিযোগ পাল্টা অভিযোগ থাকে, কিন্তু আমি আমার প্রারম্ভিক আলোচনায় কিন্তু একটা কথা বলেছি যে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, আদর্শের মতো ভিন্নতা থাকবে, কিন্তু ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে আমরা যেন জাতীয় ঐক্য যে তৈরি করেছি, এই জাতীয় ঐক্যে যেন আমরা একসুরে কথা বলি। কারণ আমরা আগামী দিনে যে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু করতে চাই, সেইখানে আমরা যেন কোনো ধরনের আর কোনো ষড়যন্ত্রের মুখে না পড়ি, আর যেন কোনো ধরনের বাধার মুখে না পড়ি। আমরা এগিয়ে যেতে চাই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে। সেই ক্ষেত্রে আমাদের এই ঐক্যমত্যটা লাগবে। ওই যেটা বলেছি যে জাতীয় ঐক্য মৌলিক বিষয় হয়, এটাও কিন্তু একটা মৌলিক বিষয়। সেই ক্ষেত্রে আমাদের আলোচনা করতে হবে। আলোচনা যত আলোচনা করবেন, মান্না ভাই এর আগেও বলেছেন যে যত আলোচনা করবেন সমাধানের পথ বেরিয়ে আসবে, এবং এই বিষয়গুলো আলোচনা করেই আমাদের এগিয়ে যেতে হবে সমাধানের পথে। তবে সবার আগে, সব শেষে আমি এই কথাটা বলতে চাই যে আমরা আলোচনা করব, আমরা সংস্কার করব, কিন্তু গণতন্ত্রের অগ্রযাত্রাটা শুরু করা বেশি জরুরি এই মুহূর্তে। তাহলে এই যে হঠাৎ উত্তেজনা, এই যে নানা ধরনের অস্থিরতা, এই যে অনিশ্চয়তা, এগুলো কেটে যাবে যদি আমরা গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু করতে পারি। হয়তো আপনি বলবেন এটা আবার কেমন করে শুরু করবেন? আমাদের এই মুহূর্তে যেটা দরকার, যে সংস্কারের পাশাপাশি আমাদের সুনির্দিষ্টভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া, নির্বাচনের রোডম্যাপ, নির্বাচনের তফসিল, অর্থাৎ টোটাল নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে করলে আমরা পুরো জাতি যেন একটা গণতন্ত্রের অগ্রযাত্রায় এগিয়ে যেতে শুরু করতে পারি। আমরা আরো প্রশ্ন নিয়ে ফিরবো ছোট্ট করে। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে যেতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে কি? না, এরকম তো কোনো কিছু দেখছি না। এটা নিষিদ্ধ করবার দাবি করছে ছাত্ররা। এটা বোধ হয় রাজনীতি, এটা একদম আবেগ, চাই না ওকে, এবং খুব জেনুইন যা করেছে আওয়ামী লীগ এই 15 বছরে, যা যত হাত রক্তে রঞ্জিত করেছে, যে লুটপাট করেছে, সব কিছুর প্রেক্ষিতে এরকম দাবি তারা করতেই পারে। এইটা নিয়ে তারা আলাদা কোনো পলিটিক্যাল গিমিক করেছে, কোনো কনস্পিরেসি করেছে, আমি এটা দেখি নাই। সরকার পক্ষ থেকেও কিছুই করা হয়নি। কারণ বরঞ্চ আমি এরকম করে বলবো যে সরকারের ইতোমধ্যে এই 7.5 মাস হয়ে গেল, বিচার ব্যবস্থায় একটা কিছু শুরু হওয়া দরকার ছিল, উচিত ছিল। কোনো বিচার প্রক্রিয়া তো শুরুই হয় নাই। এটা কেন হলো? যদি হতো তাহলে বোঝা যেত যে এরা এইটা অগ্রসর হচ্ছে। আপনি একজন দোষী লোককে সাজা দেবেন, একটা খুনিকে তাকে সাজা দেবেন, এটা করবেনই। এটা পলিটিক্সের মধ্যে না, তার বাইরেই এটা হয়। সেরকম এতগুলো ঘটনা ঘটেছে, একটা কেস স্টার্ট করা হয়নি। এইটা যদি কেউ বলেন ভাই এটার মানে কি, তো আমি কনফিউজ হয়ে যাব, কেন হলো না? এটা হওয়া উচিত ছিল। এবং এইটা যদি এমন হয় যে
মানে কোনো একটা কোয়ার্টার চাচ্ছে না যে তাদের নামে এরকম করে মামলা শুরু হোক। খুব বোধহয় বিস্মিত হওয়ার কিছু নাই, কারণ এরকম কথাবার্তা যারা এই বিচার দাবি করেছে তাদের মুখ থেকে আসছিল। তারপর যেমন চিকিৎসার ব্যাপারে যে গাফিলতি ছিল সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছিল। আমি মনে করি সরকার এগুলো যত তাড়াতাড়ি জবাব দেবে তত ভালো হবে। জি, আমি আপনার কাছে শেষ প্রশ্নটি যেটি করতে চাই, যে পরিস্থিতি চলছে আওয়ামী লীগ ইস্যুতে বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় বৃহৎ রাজনৈতিক দলগুলো কি কিছুটা কৌশলী অবস্থানে আছে? হ্যাঁ, বৃহৎ রাজনৈতিক দলগুলি যদি বলেন, মানে আমি নাম করে বলি, ধরেন জামাতে ইসলামী একটা স্টেটমেন্ট দিয়েছে, খুব ক্লিয়ার তারা কি করতে চায়। বিএনপি কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি। তো আমি জামাতকে তো আমি বলতে পারবো না যে ওরা কৌশল অবস্থান নিয়েছে, তারা তো তাদের অবস্থান এক্সপ্লিসিট হয়েছে, তাদের আমির স্টেটমেন্ট দিয়েছেন, কিন্তু বিএনপি বলেনি। তার মানে বিএনপি এইখানে একটা কৌশলী অবস্থান নিয়ে থাকতে পারে। এরপরে যদি ধরেন আপনি আরও ইসলামী একটা দুটো দল আছে, তাদের ধরেন তারা কিছু বলেনি, তারা কৌশলী হতে পারে। একটা কথা এরকম করে আছে চালু, মানে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা ছিন্ন হয়নি, এবং সেই সম্পর্কের একটা দায় হয়তো ভারত অনুভব করে, এবং তারই কিছু কিছু প্রকাশ হয়তো আমরা দেখছি। তো এইভাবে জিও পলিটিক্স এবং ইন্ডিয়ার মাধ্যমে ইন্টারন্যাশনাল পলিটিক্সও এইখানে ইনভলভ হয়ে যায়। এই যে গ্যাবার্ড যে একটা স্টেটমেন্ট দিলেন, যদিও আমেরিকান সাইড থেকে এটাকে খুব এন্ডোর্স করা হয় নাই, তারপরেও যে একটা স্টেটমেন্ট তো দিয়েছেন, তাতে মানে আমাদের কনফিউজ হওয়ার ব্যাপার আছে। তার মানে আমেরিকা এবং ইন্ডিয়া কি একই ভাষায় কথা বলছে? আমি বলছি যে এটাকে আমি খুব জোরদারভাবে বলছি না, যেহেতু আমেরিকা কিছু প্রশ্নের জায়গা থেকেই যায় রাজনৈতিক, কিছু প্রশ্নের জায়গা থেকে যায়। জি, আমি একটু আপনার সহালোচক, শেষ প্রশ্ন অ্যাডভোকেট আহমেদ আজম খান, একদম 1 মিনিট রয়েছে আমাদের কাছে। আপনার সহালোচক যেটি বললেন কৌশলী ভূমিকা থাকতে পারে রাজনৈতিক দলগুলোর, কেন? মানে দেশে কি রাজনৈতিক অস্থিরতা বাড়ার সম্ভাবনা আছে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করে, এই কারণেই কৌশলী ভূমিকা কিনা? না, এখানে কৌশলী ভূমিকা রাজনৈতিক দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনে করে যে এই ধরনের বিষয়ে আরও আলোচনার বিষয় আছে। চট করে আপনি একটা মন্তব্য করবার চাইতে আপনি সময় নিয়ে আলাপ আলোচনা করে নিজের দলের ভেতরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা, দলের বাইরে সমমনা দলগুলোর সাথে বিস্তারিত আলোচনা করে এটা যদি মন্তব্য করা হয়, সেই মন্তব্যটা যতখানি দায়িত্বশীল হবে, হুট করে একটা মন্তব্য করলে সেটা দায়িত্বহীনতার পরিচয় হতে পারে। কারণ রাজনীতিতে বড় রাজনৈতিক দলের বড় দায়িত্বও থাকে, যে কারণেই বিএনপি হয়তো সময় নিচ্ছে যে এটা নিয়ে পরে মন্তব্য করবে। অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং মাহমুদুর রহমান মান্না, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজনৈতিক স্থিতিশীলতার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর, মতাদর্শ থাকা বা না থাকার মীমাংসা হোক জ্ঞান ও বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে জনগণের দ্বারা, বিতর্ক ছাড়িয়ে পূরণ হোক নতুন বন্দোবস্তের বাংলাদেশের প্রত্যাশা, সেই কামনা শেষ করছি আজকের RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।